আচ্ছা, সো আজকে হচ্ছে চ্যাপ্টার 4 এর আমরা শেষের যে পোর্শনটা আমাদের বাকি ছিল সেটা দেখাবো। তো এখানে আজকে হচ্ছে আমরা ফার্স্টে স্টাডি করব যে একটা পিরিয়ডিক, মানে আমরা যে এই চ্যাপ্টারের পিরিয়ডিক টেবিলটা দেখলাম সেটার কি কি অ্যাডভান্টেজেস আছে। তো এখানে আমরা পিরিয়ডিক টেবিলের বেশ কিছু অ্যাডভান্টেজ নিয়ে দেখব। একটা হচ্ছে যে সিম্পলিফাইং স্টাডি অফ কেমিস্ট্রি। এখানে বলা আছে যে উই নো দ্যাট আ টোটাল অফ 118 এলিমেন্টস আর আইডেন্টিফাইড টিল 2016. If we consider only four physical properties: melting point, boiling point, density, and state of matter, and four chemical properties: reaction with oxygen, water, acid, and alkali. মানে প্রত্যেকটা এলিমেন্টে আমরা টোটাল 4+4 আটটা প্রপার্টি চিন্তা করতেছি, যে প্রত্যেকটা এলিমেন্টে আমি এই আটটা প্রপার্টি জানতে চাই। তাহলে দেখো টোটাল 108টা এলিমেন্টের জন্য প্রায় 944টা প্রপার্টি চলে আসে, তাই না? 118 ইন্টু 8। সো এতগুলো প্রপার্টি তো আলাদা আলাদাভাবে সবার জন্য মেমোরাইজ করে রাখা ইম্পসিবল, তাই না? তো এর জন্য এই পিরিয়ডিক টেবিল হচ্ছে আমাদেরকে এই দিক দিয়ে হেল্প করে, কারণ আমরা জানি পিরিয়ডিক টেবিলে একই গ্রুপে যারা থাকে, এক একটা এই যে 18টা গ্রুপ, তারা সবাই কিন্তু একই রকম, মানে তাদের প্রপার্টিগুলো কাছাকাছি হয়। যেমন গ্রুপ 1-এর সবাই হচ্ছে ওই যে আমরা জানি যে অ্যালকালাই মেটাল, আবার গ্রুপ 2-এর সবাই হচ্ছে আর্ট অ্যালকালাইন মেটাল, গ্রুপ 17-এর সবাই হচ্ছে হ্যালোজেন। সো দেখা যায় যে একই গ্রুপের আন্ডারে যারা থাকে তাদের প্রপার্টিগুলো ইউজুয়ালি সিমিলার টাইপের হয়। সো এর জন্য পিরিয়ডিক টেবিল হচ্ছে আমাদেরকে মানে সব এলিমেন্টগুলো কিছুটা মানে বেশ কয়েকটা গ্রুপ ওয়াইজ ডিভাইড করে ক্লাসিফাই করে দেওয়ায় বা ডিভাইড করে দেওয়ায় আমরা সব এলিমেন্টের কমন প্রপার্টিগুলো ইজিলি জানতে পারি। আর কমন প্রপার্টি যদি জানি তাহলে হচ্ছে আমরা ওই এলিমেন্টগুলো ইউজ করে যে কম্পাউন্ডগুলো বানানো হয় সেইগুলোও কীরকম হবে সেটার ব্যাপারে একটা আইডিয়া রাখতে পারি। যেমন আমরা এইখানে জানি যে সোডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই হচ্ছে গ্রুপ 1-এর। তো আমরা জানি যে মেটালরা হচ্ছে আয়নিক বন্ড ফর্ম করে। সো সোডিয়াম যদি ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড ফর্ম করে, তাহলে পটাশিয়ামও সিমিলারলি ক্লোরিনের সাথে পটাশিয়াম ক্লোরাইড ফর্ম করতে পারবে। অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নিক বন্ড, তাই পটাশিয়াম ক্লোরাইডও দেখা যাবে আয়নিক বন্ড দিয়ে ফর্মড, দেখা যাবে পটাশিয়াম ক্লোরাইডও আয়নিক বন্ড দিয়ে ফর্মড হবে। মানে ইউজুয়ালি ওদের সবার প্রপার্টিগুলো সেম হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই স্টাডিটা এই মানে কেমিস্ট্রির যে স্টাডি সেটা অনেকটা সিম্পলিফাইড হয়ে যায়। আচ্ছা, ডিটেকশন অফ নিউ এলিমেন্টস। তো এখানে বলা আছে দেয়ার ওয়ার সাম ব্ল্যাঙ্ক সেলস ইন দ্য পিরিয়ডিক টেবিল ইভেন সাম ডিকেডস অ্যাগো। মানে আগে 118টা এলিমেন্ট ছিল না, 114টার মতো ছিল। The periodic table gave us prior idea about the elements that will be accommodating those cells and their properties even before they were detected. So periodic table আমাদেরকে হচ্ছে আগে থেকে একটা আইডিয়া দেয় যে ওই সেলগুলোতে কীরকম এলিমেন্ট, নতুন এলিমেন্ট আসতে পারে। ওকে, তারপর এখানে আরেকটা কথা বলা আছে যে মেন্ডেলিভ হ্যাড মেনশনড অ্যাবাউট 4 এলিমেন্টস ইন হিজ পিরিয়ডিক টেবিল হুইচ ওয়ার লেটার ডিটেক্টেড। মানে পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভ যখন প্রথম পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করছিল তখন সে আগে থেকেই প্রেডিক্ট করছিল যে এই এই চারটা সেলে হচ্ছে এই চারটা এলিমেন্ট বসবে যেগুলো পরে ইনভেন্টেড হয়েছে। সো নতুন এলিমেন্টগুলো ডিসকভারির ক্ষেত্রে পিরিয়ডিক টেবিল বেশ হেল্পফুল। আর ইন রিসার্চ দ্য পিরিয়ডিক টেবিল হ্যাজ লার্জ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ রিসার্চ। সাপোজ a scientist is interested to invent a new matter to meet up a scientific purpose. In that case, he must have some conception about what are the properties what the properties would be of the new matter and what kind of elements will be able to produce the new matter. He will get this idea from periodic table. মানে periodic table-এর দিকে তাকালে আমরা ওভারঅল সব এলিমেন্টের কি কি প্রপার্টি আছে, কোনটা কি কাজ করে সেরকম একটা ব্রিফ আইডিয়া খুব ইজিলি পেয়ে যাই। আচ্ছা, এখন এখানে একজন কোশ্চেন করছো যে যদি নতুন একটা এলিমেন্ট এখন ইনভেন্টেড হয় তখন সেটা কি হবে। তো তখন অ্যাকচুয়ালি 118টা পর্যন্ত যে এলিমেন্টগুলো আসছে সেইগুলোর জন্য এই পিরিয়ডিক টেবিলটা ঠিক আছে। এরপর যদি আরেকটাও ডিসকভার হয় তাহলে এই পুরো পিরিয়ডিক টেবিলটা অনেক চেঞ্জ হবে। তখন হয়তো পিরিয়ড নাম্বার, নতুন পিরিয়ড নাম্বার আসবে বা নতুন কোনো গ্রুপ হয়তো খোলা হবে। সো এই পর্যন্ত এটা বলা যায় মোটামুটি স্টেবল। নতুন একটা ডিসকভার হইলে তখন অ্যাকচুয়ালি অনেক চেঞ্জ আসবে, আবার তখন নতুনভাবে এটা পড়তে হবে আর কি।
আচ্ছা, এখন আসি যে এখানে কিছু রিয়াকশনের কথা বলা আছে। এখানে বলছে অ্যান এক্সপেরিমেন্ট উইল টেল ইউ দ্যাট এলিমেন্টস অফ দ্য সেম গ্রুপ এক্সিবিট সেম কাইন্ড অফ প্রপার্টিস। ওই যে বললাম একই গ্রুপের সবার প্রপার্টিগুলো ইউজুয়ালি সেম হয়, সেটা ফিজিক্যাল হোক বা কেমিক্যাল হোক। এখানে বলছে দ্য গ্যাসেস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইটসেট্রা বিলঙ্গিং টু গ্রুপ 17 react with hydrogen and produce HF, HCl, HBr, HI gases respectively. তো এইখানে দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অ্যাড করলে HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রডিউস হয়। তারপর হাইড্রোজেনের সাথে ক্লোরিন অ্যাড করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেনের সাথে ব্রোমিন অ্যাড করলে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হাইড্রোজেনের সাথে আয়োডিন অ্যাড করলে হাইড্রো আয়োডিক অ্যাসিড। সো সবার দেখো রিয়াকশনের স্টাইলটা একই রকম। আচ্ছা, কোনটা? ও আচ্ছা, অ্যাকুয়াস, হ্যাঁ একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস বা ওয়াটার মিক্সড। আচ্ছা, আর এখানে বলছে এখানে হচ্ছে আমরা গ্যাস অবস্থায় দুইটা রিয়াকশন করছি, মানে এখানে হাইড্রোজেনও গ্যাস, ফ্লোরিনও গ্যাস। দ্যাটস ওয়াই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যেটাই প্রডিউস হয় সেটাও কিসে আসছে, গ্যাস হিসেবেই আসছে। কিন্তু আমি যদি এই অ্যাসিডগুলোকে ফার্দার পানিতে ডিজলভ করি তখন তারা এরকম লিকুইড হয়ে যায় আর কি। সো যে কোনো একটা অ্যাসিড গ্যাসের সাথে যদি ওয়াটার মিক্স করো তাহলে ওই অ্যাসিডটার সলিউশন বা লিকুইড সলিউশন বা তোমার জলীয় দ্রবণ পাওয়া যায় আর কি। সো যেটা আমরা ইউজুয়ালি তোমার বিভিন্ন অন্যান্য কাজে ইউজ করি। এখন এক একটা গ্যাস মানে অনেক সময় দেখা যায় কিছু গ্যাসের কালার থাকে আবার কিছু কালার থাকে না আর কি। সো কালার থাকলে দেখা যাবে কিছু কালার, কিছু গ্যাস আছে যেগুলো হচ্ছে তোমার ব্রাউন কালার অথবা ব্লু কালার। সো ডিপেন্ড করে, গ্যাসেরও কালার থাকে তো। আচ্ছা, তো এখন এখানে বলছে যে এই অ্যাসিডগুলোর সাথে যদি আমি যে কোনো কার্বনেট সল্ট এর রিয়াকশন করাই তাহলে তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করে অ্যান্ড তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে কিছু বাই প্রোডাক্ট ফর্ম করে। এটার একটা এক্সাম্পল দেখাই আমরা। তোমরা এটা ক্লাস 8-এ অ্যাসিড বেস যখন পড়ছো তখন হয়তো দেখে আসছো। তো এখানে আবার দেখাই যে একটা অ্যাসিড সাপোজ HCl অ্যাকুয়াস, এটার সাথে তুমি যদি যে কোনো একটা কার্বনেট সল্ট অ্যাড করো, ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে একটা কার্বনেট সল্ট, কার্বনেট সল্ট। এটা যদি এটার সাথে অ্যাড করো তো এটা দুইটা অ্যাড করতে হয়, তখন দেখা যায় এই ক্যালসিয়াম এইখানে 2HCl এর যে দুইটা Cl তাদের সাথে মিলে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ফর্ম করে। আর এখানে যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেন এখানে কার্বনেটের থেকে একটা অক্সিজেন নিয়ে H2O ফর্ম করে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। সো এটাই হচ্ছে আমাদের রিয়াকশনটা। অ্যান্ড এই রিয়াকশনটা শুধু যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য অ্যাপ্লিকেবল তা না, এটা আমি একইভাবে একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে হাইড্রোফ্লোরিকের জন্য করতে পারতাম। ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এভাবে একইভাবে আমি এটা হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথেও করতে পারতাম। ক্যালসিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর একইভাবে আমরা এটা তোমার হাইড্রো আয়োডিক অ্যাসিডের সাথেও করতে পারতাম। তখন হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইড CaI2 প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড ফর্ম হতো। আচ্ছা, আবার এখানে শুধু যে ক্যালসিয়াম কার্বনেট ইউজ করলে এটা হবে ব্যাপারটা তা না। আমি চাইলে ইনস্টেড অফ ক্যালসিয়াম কার্বনেট অন্য কোনো কার্বনেট সল্টও ইউজ করতে পারতাম, যেমন অ্যামোনিয়াম কার্বনেট NH4CO3। তখন রিয়াকশনটা কীরকম হবে দেখো, তখন এটা হচ্ছে তখন এটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম কার্বনেটের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা 2 আছে, সরি, তখন এটার এখানে 2 হইতো। তো ফার্স্টে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য হচ্ছে দেখো দুইটা NH4 আর দুইটা ক্লোরিন মিলে দুইটা অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা আমরা এই যে চ্যাপ্টার 5-এ দেখছিলাম, সেটা হচ্ছে 2NH4Cl, দুইটা অ্যামোনিয়াম ক্লোরাইড
আর দুইটা অ্যামোনিয়াম ক্লোরাইডের পাশাপাশি এখানে হচ্ছে এই যে দুইটা হাইড্রোজেন আছে, তারা কার্বনেট থেকে একটা অক্সিজেন নেবে, আর কার্বনেটের বাকি থাকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই যে পাশে অ্যারো সাইনটা দিয়ে বোঝাচ্ছি যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখানে প্রডিউস হয়ে উপরে রিয়াকশন প্লেস থেকে বাইরে চলে যাচ্ছে। সো দেখো একই ওয়েতে এই রিয়াকশনটা আমরা দেখতে পারি। সো যে কোনো অ্যাসিড সাথে কার্বনেট সল্ট, তাহলে কার্বনেট সল্ট ইউজ করলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। হ্যাঁ, এটা 2HI। আমি বের করতেছি তারা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো কয়েকটা রিয়াকশন দেখি বইতে দেওয়া, যেগুলো দেওয়া আছে। এই রিয়াকশনগুলো পরে আমরা অন্য চ্যাপ্টারেও আবার শিখবো। সো তুমি পরে আবার শিখতে পারবে আর কি। তো এখন দেখো এখানে বলছে যে আমরা যদি ধরো এখানে ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় ম্যাগনেসিয়াম কার্বনেটও ইউজ করতাম, তখনও রিয়াকশনগুলো সেমই হইতো। সো এটা আমি আর লিখে দেখাবো না, বাট এটা তুমি বুঝতে পারবা যে ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস 2HCl, এখান থেকে আসে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। ওকে, জাস্ট এখানে ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম কার্বনেট থাকলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা আমাদের শেষ ওভারঅল। আর চ্যাপ্টার 4-এ আমরা হচ্ছে এখন অ্যাকচুয়ালি এরপরে আমরা যেটা করব পরের কেমিস্ট্রি ক্লাসে, যে এই চ্যাপ্টারের উপর আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করব আর কি। মানে আমরা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন টাইপের রিটার্ন কোশ্চেন নিয়ে ডিসকাস করব, আর কয়েকটা এমসিকিউ আমি সলভ করে দিব না, আর তোমাদেরও একটা পরীক্ষা নিব সামনে। আচ্ছা, তো তোমরা এই চ্যাপ্টারটা ওভারঅল যারা বিভিন্ন জায়গায় মিস করছো বা কোনো জায়গায় বুঝো নাই, একটু ওভারঅল রিভাইজ দিয়ে ফেলো, তাহলে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো ডিসকাস করা ইজিয়ার হবে। আচ্ছা, এবার চ্যাপ্টার 5-এ আসি। চ্যাপ্টার 5-এ কি বাকি ছিল একটু দেখি দাও। আচ্ছা, চ্যাপ্টার 5-এ তো সবই পড়াইছি, কিছু তো বাকিও নেই। আচ্ছা, কেউ আসো যে চ্যাপ্টার 5-এ কোনো জায়গা বুঝো নাই বা কোনো টপিক বুঝো নাই, আমি লাগলে আবার দেখাই দেব। আচ্ছা, একজন বলতেছে ভ্যালেন্সিতে প্রবলেম আছে, তো আমি একটু ভ্যালেন্সিটা শর্টে আবার দেখাই দিই। ভ্যালেন্সি যদি কারো বুঝতে প্রবলেম হয় তো এটা একটু দেখো। আচ্ছা, ভ্যালেন্সির জন্য আমি তোমাদেরকে যে রুলটা বলছিলাম যে 4-এর কম থাকলে হচ্ছে 4 ওইটাই, আর 4-এর বেশি থাকলে হচ্ছে 8 থেকে সাবট্রাক্ট করতে হয়। তো বলছিলাম যে ওই বাট ওইটার কিন্তু কোনো রিজন দেখায় নেই, তাই না? তো তারপর আমি এটা আবার এভাবে দেখাছিলাম, ওই যে বক্স থেকে তারপর যে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে, তো ওইটা ইউজ করে এখন আমি ভ্যালেন্সি জিনিসটা দেখাই। আমি সব এলিমেন্টারই মোটামুটি ভ্যালেন্সিগুলো একটু ডিসকাস করে দিই। যাদের ভ্যালেন্সিতে প্রবলেম আছে একটু আবার বুঝে নাও, ভ্যালেন্সি বা হচ্ছে যোজনী। আচ্ছা, সো আমরা এর আগেও যখন ভ্যালেন্সি পড়ছিলাম তখন ভ্যালেন্সি বোঝার আগে আমরা আরেকটা টার্ম শিখছিলাম, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনস বা যোজন ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন।
ভ্যালেন্স ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনের আইডিয়াটা হচ্ছে যে তোমার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনের আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার কোনো একটা অ্যাটমের লাস্ট যে শেলটা সেটাকে আমরা বলি ভ্যালেন্স শেল, আর কোনো একটা অ্যাটমের লাস্ট যে শেলে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রনস। ঠিক আছে, তো এখানে আমরা লিখি যে লাস্ট শেল যেটা, লাস্ট শেল অফ অ্যান অ্যাটম, সেটাই হচ্ছে ভ্যালেন্স শেল বা যোজন কক্ষপথ। ভ্যালেন্স অরবিটও বলে এটাকে, ভ্যালেন্স শেল অর অরবিট, সেটা হচ্ছে যোজন কক্ষপথ। আর এই লাস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রনস। এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। অ্যান্ড এরপর আসি ভ্যালেন্সি। তো ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি এক না। তো ভ্যালেন্সির আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা বলছিলাম তোমার ভ্যালেন্সি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবিলিটি টু ফর্ম বন্ড উইথ আদার অ্যাটমস, অ্যাবিলিটি টু ফর্ম বন্ড উইথ আদার অ্যাটমস, এটা হচ্ছে ভ্যালেন্সির আইডিয়া। আর এখন এই অ্যাবিলিটিটা আমরা কীভাবে বের করি সেটা হচ্ছে একটা রুল বলছিলাম, সিম্পল, বাট এই রুলটা সবসময় কাজ করে ব্যাপারটা এরকম না। আমরা এটাও দেখছিলাম যে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজনী বলতে একটা টার্ম আছে। আচ্ছা, তো অ্যাবিলিটি টু ফর্ম বন্ড উইথ আদার অ্যাটমস, তো এখানে আমরা বলছিলাম যে ইফ নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস না, ইফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, এইভাবে লেখো, ইফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস is less than or equal to 4, less than or equal to 4, then valency is equal to valency বাংলা হচ্ছে যোজনী, এটা লিখে রাখো যোজনী। So valence is equal to valence electrons, number of valence electrons, number of valence electrons. এটা হচ্ছে ফার্স্ট রুল। আর সেকেন্ড রুলটা হচ্ছে if number of valence electrons is greater than if number of valence electrons is greater than 4, then valence is equal to 8 minus number of valence electrons. So এটা হচ্ছে সেকেন্ড রুল, যে if number of valence electrons is greater than 4, then valence equals 8 minus number of valence electrons. বাট এই রুলটা সবসময় অ্যাপ্লিকেবল না আসলে। ওকে, এটা হচ্ছে ভ্যালেন্সি বের করার দুটো সিম্পল রুল। এখন আসি ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা বাংলায় হচ্ছে পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা। পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা। আচ্ছা, মানে পরিবর্তনশীল বলতে এটা চেঞ্জ হইতে পারে আর কি। আর ভ্যালেন্সি আরেকটা বাংলা হচ্ছে যোজ্যতা। তো ভ্যারিয়েবল ভ্যালেন্সির আইডিয়াটা কি? কিছু অ্যাটম আছে যারা এক একটা কম্পাউন্ডে এক এক ধরনের ভ্যালেন্সি শো করে, মানে ওরা ওদের ভ্যালেন্সি চেঞ্জ করতে পারে আর কি। তো কাদের চেঞ্জ হয়? ইউজুয়ালি ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্ট তো চিনো তোমরা, রাইট? যারা হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটা হচ্ছে ডি অরবিটালে এন্টার করে,
সো ভ্যারিয়েবল ভ্যালেন্সি ইউজুয়ালি শো করে ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস ইউজুয়ালি শো ভ্যারিয়েবল ভ্যালেন্সি। আচ্ছা, তো ভ্যারিয়েবল ভ্যালেন্সি কাদের হয় আমরা কয়েকটা এক্সাম্পল বলি। যেমন আমরা পিরিয়ড 4-এ যারা আছে তাদের কয়েকটা নিয়ে ডিসকাস করি। তো আমরা যেমন তোমার আয়রনের কথা বলতে পারি। আয়রনের ভ্যালেন্সি দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তারপর ক্রোমিয়ামের কথা যদি বলি, ক্রোমিয়ামেরও অনেকগুলো ভ্যালেন্সি হয়। ওকে, 2 হয়, তারপর আচ্ছা আমি একটু এটা লিস্ট করে লিখি। এটা তোমরা আয়রনেরটা লিখছো, ঠিক আছে, আমি একবার একটু একটা লিস্ট করে বলি। ধরো এখানে পিরিয়ডিক টেবিলটা বের করে ওইখানেই ওই এলিমেন্টগুলোর নিচে একসাথে রেখে দিই। হ্যাঁ, আমি পিরিয়ডিক টেবিলটা নিয়ে এসে এক একটা এলিমেন্টের নিচে লিখে দিই যে কার কার তোমার ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে আর কি। আচ্ছা, সো এখানে দেখো আমাদের অ্যাটমগুলোর লিস্ট। তো এইখানে এই যে ডি ব্লক এলিমেন্ট হচ্ছে এই যে এরা, রাইট, এটা আমরা জানি। তো এখানে কাদের কাদের তোমার ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে? তো অনেকেরই ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, ইভেন কিছু পি ব্লক এলিমেন্টসেরও ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন। ওকে, তো ওরা অনেকেরই ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে। বাট আমরা এখন হচ্ছে ডি ব্লকগুলো নিয়ে ডিসকাস করব। যেমন আমরা এখানে ক্রোমিয়ামের মানে স্ক্যান্ডিয়ামের ভ্যালেন্সি দেখব, তারপর আমরা টাইটানিয়ামেরটা দেখব। মানে আমরা এই মোটামুটি এই যে কলাম, এই যে রোটা দেখতেছো, সেই রো এর সবগুলোর ভ্যালেন্সি এখন ডিসকাস করব। আচ্ছা, সো এখানে আমরা মেইনলি মানে ভেরিয়েবল ভ্যালেন্সি কাদের আছে সেরকম কয়েকটা এলিমেন্টকে দেখি। তো এইটা একটা, তারপর আমরা টাইটানিয়াম, মানে এদের সবার আবার ভ্যারিয়েবল ভ্যালেন্সি নাই, কয়েকজনের আছে আর কি। তো আমরা এখন যে লিস্টটা বানাবো সেটা হচ্ছে মেইনলি এদের, আর এইখান থেকে কয়েকজনকে নিব, এই জায়গা থেকে কয়েকজনকে নিব। আচ্ছা, সো আমরা এখানে একটা একটা করে লিখি। যেমন ফার্স্টে হচ্ছে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, ওর ভ্যালেন্সি একটাই, সেটা হচ্ছে 3। ওর ভ্যারিয়েবল ভ্যালেন্সি নাই, মানে ওই যে বললাম সবার নাই এখানে। ওকে, কয়েকজনের আছে আবার কয়েকজনের নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ভ্যানাডিয়ামের যদি দেখাই, ভ্যানাডিয়ামের ভ্যালেন্সি ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার 5। মানে ভ্যানাডিয়ামের যেই ভ্যালেন্সিটা সবচেয়ে কমন সেটা হচ্ছে 5। আচ্ছা, টাইটানিয়ামটা দেখাই। টাইটানিয়ামের ইউজুয়ালি যে ভ্যালেন্সিটা দেখা যায় সেটা হচ্ছে 4। তারপর ক্রোমিয়ামের যে ভ্যালেন্সি দেখা যায়, ক্রোমিয়াম অ্যাকচুয়ালি 2ও শো করে আবার 3ও শো করে। সো ওর একটা ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে আর কি, 2 or 3। তারপর ম্যাঙ্গানিজও দেখা যায় কখনো 2 শো করে, কখনো 4 শো করে। ওকে, সো ওদেরও ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে। আয়রন দেখা যায় 2 শো করে আবার 3ও শো করে। কোবাল্ট ইউজুয়ালি দেখা যায় অনেকগুলো ভ্যালেন্সি শো করে। তো দেখা যায় 2, 3, 4, 5 অনেকগুলো আছে। কোবাল্টেরটা আমাদের অতটা দরকার নেই, কারণ এইটার ভ্যালেন্সি অ্যাকচুয়ালি শেষ নেই। এটা
মানে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলাই হয়। তো দেখা যায় ওইটা অ্যাকচুয়ালি এক একটা কম্পাউন্ডে এক এক ধরনের। আমরা নিকেলেরটা দেখি। আচ্ছা, নিকেলের ভ্যালেন্সিও তোমার 2 হয়, 3 হয়, 4 হয়। তারপর কপারের ভ্যালেন্সি 1 হয়, 2 হয়, এই দুইটাই সবচেয়ে কমন হচ্ছে কপারের 1 আর 2। জিঙ্কের ভ্যালেন্সি অনলি 2। বলো। না, শুধু নাইট্রোজেনের ট্রিপল বন্ড না, আরও অনেক, মানে নাইট্রোজেন ট্রিপল বন্ড, ফসফরাস ট্রিপল বন্ড ইউজুয়ালি দেখা যায় না, কিন্তু চাইলে সে ফর্ম করতে পারে, বাট এটা ওরকম কম্পাউন্ড নেচারে নাই আর কি, বুঝতে পারছো? ফসফরাস যে বললাম 4টা একসাথে থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে এরা হচ্ছে ইউজুয়ালি, মানে এদের ভ্যালেন্সিগুলো দেখো এরকম, অ্যান্ড কোনো অর্ডার নাই, প্রথমটা 3, তারপরটা 4, 5, আবার 2, 3, 2, 4 এরকম। তো আর এইসব তোমার এলিমেন্টের ক্ষেত্রে ওই যে 8 মাইনাস সামথিং ওই ফর্মুলা কাজও করে না, বুঝতে পারছো? তো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি ভ্যালেন্সি জিনিসটা কীভাবে বের করে, মানে ভ্যালেন্সির সবচেয়ে ভালো ডেফিনেশনটা কি বা ভালো রুলটা কি বের করার। তো ধরো ফর এক্সাম্পল আমরা আয়রনের ভ্যালেন্সি বের করতে চাই, আয়রনের কি কি ভ্যালেন্সি হয় সেটা বের করব। তারপর ধরো আমরা এই যে নিকেলের ভ্যালেন্সিগুলো দেখতে চাই, আমরা ধরো ক্রোমিয়ামের ভ্যালেন্সিগুলো দেখতে চাই, আমরা ধরো জিঙ্কের ভ্যালেন্সি দেখতে চাই, ঠিক আছে? তো এইগুলো আমরা এখন ওই অরিজিনাল রুল ইউজ করে বের করার ট্রাই করি। সো পরের পেজে আসি। তো মেইন আইডিয়াটা হচ্ছে যে তোমার এখানে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। তো আমরা ফার্স্টে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখি। ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, রাইট? এটা আমরা জানি। এখন তার ভ্যালেন্সি বোঝার জন্য আমরা তার মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা বক্স দিয়ে আঁকবো। তো বক্স দিয়ে আঁকলে আমরা ইউজুয়ালি যেটা করবো, এই মোটামুটি 3 অরবিটটা থেকেই শুরু করব বক্স দিয়ে আঁকা, বাকিগুলো আঁকার দরকার নেই। তো এখানে যদি আমরা বক্স দিয়ে আঁকি 3s এর সোজাসুজি, তাহলে এটা হচ্ছে এরকম 1 2, এটা হচ্ছে 3s অরবিটাল। তারপর 3p সাবশেলের মধ্যে 3টা 3p অরবিটাল আছে, সেটাও ফুলফিলড। এটা হচ্ছে 3p অরবিটাল। আর 3ডির ভিতর আমরা জানি 5টা ফাঁকা শেল থাকে, মানে 5টা অরবিটাল থেকে 3ডি সাবশেলে, অ্যান্ড তাদের মধ্যে 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন যেহেতু আছে, সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1 2 3 4 5 এরকম একটা তোমার ইলেকট্রনিক কনফিগারেশন এখানে দেখা যাচ্ছে। আর 4s আছে এখানে, সো এই হচ্ছে 4s। ওকে, আচ্ছা। তো এখন ক্রোমিয়ামের আমরা ভ্যালেন্সি যদি বলতে চাই, তো ভ্যালেন্সি বলার ক্ষেত্রে আমরা তখন দেখো, মানে ইউজুয়ালি যেই ভ্যালেন্সিটা, মানে ভ্যালেন্সি যেভাবে বের করা হয়, মানে যেটা অরিজিনাল রুল, সেটা হচ্ছে তুমি দেখবা যে ওর ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট শেলে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো এখানে কয়টা আছে? একটা। সো একটা আনপেয়ার্ড, সো ওর একটা ভ্যালেন্সি হতে পারে 1। ওকে, আচ্ছা। তো ক্রোমিয়াম তো মেটাল, রাইট? সো ও ইলেকট্রন কি ডোনেট করে। সো সাপোজ ও হচ্ছে এইটা ডোনেট করে দিল, তো এখন ও কি আছে? ক্রোমিয়াম প্লাস অবস্থায় আছে। ও চাইলে কি এখন এইগুলো থেকে একটা একটা ডোনেট করতে পারবে না? আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে ডোনেট করা সোজা, পেয়ার্ড ইলেকট্রনের ক্ষেত্রে ডোনেট করাটা টাফ, ঠিক আছে? সো এই যে আনপেয়ার্ড যেগুলো আছে, সেগুলো ও কিন্তু ফার্দার আরও ডোনেট করতে পারবে। সো ও যদি ধরো এইটাও ডোনেট করে দেয়, তখন ও ভ্যালেন্সি কত শো করতেছে? 2। ও যদি এইটাও ডোনেট করে দেয়, তখন ও ভ্যালেন্সি কত? হ্যাঁ, কারণ ও তখন 2টা ছেড়ে দিছে টোটাল, ঠিক আছে? মানে চার্জ হিসেবে যদি বলি। তারপর ও যদি এইটাও ছেড়ে দেয়, তখন ও ভ্যালেন্সি কত শো করবে? 3। তারপর এইটা যদি ছেড়ে দেয় 4 5 6। সো দেখা যায় ক্রোমিয়াম ইউজুয়ালি 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই শো করতে পারে।
এখন সবগুলো শো করলেও আমরা সবগুলাই একদম কমন হিসেবে দেখি না, কিছু ভ্যালেন্সি আছে যেগুলো কমন নেচারে ওই ভ্যালেন্সির কম্পাউন্ড বেশি আছে, আবার কিছু ভ্যালেন্সি আছে যাদের ওই ভ্যালেন্সির মানে কম্পাউন্ড খুব একটা দেখা যায় না, আর্টিফিশিয়ালি বানানো যায় আর কি। তো এর জন্য ক্রোমিয়ামের ভ্যালেন্সি অনেকগুলো হইতে পারে। তো ক্রোমিয়ামের সবচেয়ে মানে কমন যেটা সেটা হচ্ছে 2 আর 3, আর মাঝে মধ্যে ক্রোমিয়াম 6 ভ্যালেন্সিও দেখায়। ওকে, তো সবগুলোই পসিবল, বাট ওরা দেখায় হচ্ছে মেনলি তোমার 2, 3, 6 ইটসেট্রা। যেমন একটা এক্সাম্পল যদি বলি Cr2O3, ওকে, আর হচ্ছে ধরো K2Cr2O7, এইখানে ক্রোমিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3 আর এখানে ক্রোমিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 6। ওকে, এটা কিভাবে বের করলাম আমরা এটা দেখবো চ্যাপ্টার 6-এ। আচ্ছা, তো ক্রোমিয়ামের গেল, এরপর হচ্ছে সিমিলারলি আমরা আয়রনেরটা দেখি। আচ্ছা, সো আয়রনের ক্ষেত্রে আমরা এখান থেকে ব্লক ডায়াগ্রাম আঁকি, 1 2, তারপর এখানে হচ্ছে 1 2 3 4 5 6, তারপর এখানে হচ্ছে 3D এর জন্য 3D, তো এখানে হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে 4S, 4S এর ক্ষেত্রে হচ্ছে 1 2। আচ্ছা, তো এখন এখানে দেখো আয়রন হচ্ছে চাইলে এখান থেকে একটা ইলেকট্রন ছাড়তে পারে লাস্ট অরবিট থেকে, চাইলে সে দুইটা ছাড়তে পারে। সো তার ও আচ্ছা সরি, একটা ছাড়বে না, সে হচ্ছে দুইটা ছাড়তে পারে, রাইট? কারণ এখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের সময় সবসময় হচ্ছে ট্রাই করি যে অক্টেট বা ডুয়েট রুল ফিল আপ করতে। তো সে হচ্ছে চাইলে এখান থেকে তোমার দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। সো আয়রনের একটা ভ্যালেন্সি হচ্ছে 2, অ্যান্ড দেন সে কিন্তু ফার্দার এই দুইটা যদি ছেড়ে দেয়, সে এরপর কিন্তু ফার্দার এখান থেকে আরও ইলেকট্রন ছাড়তে পারে, চাইলে এই আরেকটা ছাড়তে পারে, মানে সরি এই ইলেকট্রনটা না, এই যে এইটা ছাড়তে পারে, তাইলেও সবগুলো আনপেয়ার্ড হয়ে গেল। তারপর এরপর চাইলে আরও ছাড়তে পারে কয়েকটা, বাট ওইগুলা আমরা অত কনসিডারেশনে নিব না, কারণ সবগুলো ওই যে বললাম সব ভ্যালেন্সি কমন না। তো দেখা যায় আয়রন হচ্ছে ইউজুয়ালি এই দুইটা ছেড়ে দেয়, অথবা ওই দুইটার পর এই একটা এক্সট্রা ছেড়ে দেয়। ওকে, সো আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বলা যায় যে ওর ভ্যালেন্সি হচ্ছে 2 আর 3। ওকে, আর এরপর হচ্ছে নিকেলেরটা দেখি, নিকেল 28, নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 2 4 6 8 10 16 18, আর হচ্ছে 3D, আচ্ছা সরি 2 2 4 6 10 12 6 18 20, আর হচ্ছে তাহলে 3D 8। আচ্ছা, সো এইটা ইউজুয়ালি 4s2ই দেখায়, মানে নিকেল ইউজুয়ালি হচ্ছে জাস্ট ওই 4s2 এর ইলেকট্রন দুইটা ছেড়ে দেয়। সো আমরা ইউজুয়ালি ওর ভ্যালেন্সি দেখি হচ্ছে 2, ঠিক আছে? ভ্যালেন্সি ইউজুয়ালি দেখা যায় 2। হ্যাঁ হ্যাঁ, যেমন নিকেল 2+ আয়নটা আমরা খুব অনেকগুলো কম্পাউন্ডে প্রায়ই দেখবো নিকেল 2+। ওকে, আসলে ভ্যালেন্সির ব্যাপারটা তুমি এক্সপ্লেন করতে পারবা, বাট স্টিল কার ভ্যালেন্সি কত হবে এটা একদম শিওর হয়ে বলা পসিবল না, কারণ দেখা যায় এটা আসলে তোমার একটা কম্পাউন্ড ফর্মেশনের সময় অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে ও কয়টা ইলেকট্রন দিয়ে শেয়ারিং করবে, অথবা কয়টা ইলেকট্রন ডোনেট করবে, বা কয়টা ইলেকট্রন রিসিভ করবে, ইটসেট্রা। ওকে, সো আসলে এই জিনিসটা আমরা
তোমার পুরোপুরি কখনোই ডিটারমিনিস্টিক ওয়েতে বলতে পারি না, এটা ডিপেন্ড করে কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। তুমি কম্পাউন্ড দেখে বলতে পারবা যে কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সি এই কম্পাউন্ডে কত। ওকে, আচ্ছা তোমাদের স্কুল কয় তারিখে খোলা একটু বলো তো? স্কুল কয় তারিখ থেকে খুলবে? হ্যাঁ তাহমিদ, আবার একটু বলো, তোমার মাইকটা মিউট হয়ে গেছিল। হ্যাঁ বলো। ও 1 তারিখ থেকে, তাহলে তো অনেক লম্বা ভ্যাকেশন পাইছো। জোস। বুঝছি বুঝছি। সো হ্যাঁ, লম্বা ছুটি তোমাদের। আর তোমাদের আজকে ক্লাস হলে এরপরে ক্লাস দুটা তো পড়তেছে হচ্ছে বৃহস্পতি শুক্র। বুধবার হচ্ছে তোমাদের, বুধবার হচ্ছে কোরবানির ঈদ। তো 22 আর 23 তারিখে পড়াবো কিনা আমি দেখি, কারণ অনেকেই তো বাড়িতে থাকবে হয়তো বা বিজি থাকবে। সো তোমাদের মধ্যে কেউ কি বাড়িতে যাচ্ছ? আচ্ছা সাদি যাবা, ঠিক আছে। আচ্ছা দেখি আমি ওভারঅল গ্রুপে সবার সাথে কথা বলে তারপর জানাবো। আচ্ছা সো তোম আচ্ছা এখানে যেটা বলতেছিলাম যে এই হচ্ছে ভ্যালেন্সির আইডিয়া। তো ভ্যালেন্সির এই জিনিসপত্রগুলো আমরা বিভিন্ন কম্পাউন্ড পড়ার সময় আরও দেখব যে এক একটা কম্পাউন্ডে ভ্যালেন্সি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। আর এই চ্যাপ্টারে আমরা মোটামুটি সবই দেখে আসছি। চ্যাপ্টার 4 আর 5 তাহলে আমাদের শেষ। আমরা এরপরে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 6, বাট সেটা শুরু করব দেরিতে। তো আগে হচ্ছে চ্যাপ্টার 4 আর 5-এর উপর আমরা এক একটা চ্যাপ্টারের উপর অনেকগুলো ব্রড কোশ্চেন ডিসকাস করে তারপর হচ্ছে চ্যাপ্টার 6-এ যাব। চ্যাপ্টার 6 আবার একটু একদমই ডিফারেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 6 হচ্ছে ম্যাথ বেসড। এখানে হচ্ছে তোমার বিভিন্ন ম্যাথ করতে হবে আর কি, অ্যান্ড ম্যাথগুলো সহজ আছে। ওকে, সো তোমরা এক কাজ করবা, বাসায় চ্যাপ্টার 4 আর 5 ভালো মতো রিভাইজ দিবা। আর এরপর হচ্ছে আমি ব্রড কোশ্চেন ডিসকাস করব। তো ব্রড কোশ্চেনগুলো নোট খাতায় খুব ভালোভাবে লিখে রাখতে হবে। তো তোমার যদি আলাদা খাতা না থাকে একটু খাতা একটা খাতা বানায় নিও আর কি এই দুইটা চ্যাপ্টারের জন্য। আর এই দুইটা চ্যাপ্টার থেকে সবসময় একটু কনসেপচুয়াল কোশ্চেন আসে, মানে ম্যাথ এই দুইটা চ্যাপ্টারে তো কোনো ম্যাথ নেই, দেখা যায় ইউজুয়ালি কোনো একটা জিনিস এক্সপ্লেন করতে বলে যে এইটা কেন বা ওইটা কেন। সো আমরা এই টাইপের কোশ্চেন আরও সামনে সলভ করব। না, বোর্ড এক্সামে হচ্ছে সব চ্যাপ্টার থেকেই মিলায়ে কোশ্চেন দেয়। তুমি যেটা বললো যে ওইটা ওরকম না, ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রথম দিকে চ্যাপ্টার থেকে যে কোশ্চেন কম দেয় এরকম না, সব চ্যাপ্টার থেকেই সমানভাবেই দেয়। হইতে পারে লাস্টের দিকে চ্যাপ্টার থেকে একটু বেশি দেয়, বাট সব চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে। একদম ফার্স্টের চ্যাপ্টারটা তো অবভিয়াসলি লাগবে না, এটা তো বলছোই, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন আর কি। আর আচ্ছা, যারা পরে জয়েন করছিলাম, নতুন যারা জয়েন করছো, যারা চ্যাপ্টার 4 মিস করছিল আর কি, যেমন সাদি আসো, তো সাদি একটু চ্যাপ্টার 4-এর ভিডিওগুলো আর চ্যাপ্টার 5-এর ভিডিওগুলো দেখে ফেলো। তাইলে হচ্ছে তোমার জন্য পরে কোশ্চেনগুলো ফলো করার সুবিধা হবে। আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমি আজকে একটু আর্লি ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে আর যেহেতু কিছু পড়ানো নাই, তো আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা কোশ্চেন সলভ করা শুরু করবো, ঠিক আছে? নেক্সট একবারে ঈদের পরে। সো সবাইকে ঈদ মোবারক।